হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সুদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না। আর জানলে হয়তো লোকটা রাগে ওকে ভস্ম করে দিতে কুণ্ঠাবোধ করবে না। যেই গম্ভীর, কাঠখোট্টা, তেতো ধাঁচের লোক, ওর ইতস্তত অনুভব হচ্ছে এটা বলতে, ভুলবশত বাঁশের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্য ওকে মশলা ভেবে ইচ্ছে মতন শিল নোড়ায় পিষবে। তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। ছি ছি, কী সব ভাবছে সে ভয়ের তাড়নায়। বলার কি দরকার, ও তো লিপস্টিক ব্যবহার করেনি। তাহলে না হয় বোতলে দাগ লেগে থাকত, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল করা নাড়ছে, অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি পান করবে। কখন ওর ওষ্ঠের ছোঁয়া তুর্যর ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণেই শ্রেয়া নিজের সকল ভাবনা, কল্পনার ইতি টেনে সিটে ঘা পুটি মেরে বসে রইল। এসব ভাবনাও ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয় পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও। এই অবিন্যস্ত অনুভূতিরা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে অস্থির করে তুলে সমগ্র সত্তা। বাড়িয়ে দেয় মানুষ তাকে চাওয়ার অদম্য ইচ্ছে। বোতলে মুখ লাগিয়েছ? শ্রেয়া ধরফর করে উঠল তুর্যর লহু স্বর শুনে। বিস্ফোরিত নেত্রোদ্বয় মেলে মাথা নাড়িয়ে বলল, মানে? তুর্য তির্যক চাউনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গি বুঝার চেষ্টা করল। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। সবাই নয়, কোনো কোনো কপতিমগ্ন প্রেমময় বাক্য বিনিময়ে। কিছুক্ষণ আগেই শ্রেয়া দেখেছে একটা মেয়ে পাশের ছেলেটার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। বিতৃষ্ণায় ভরে উঠেছিল বুকটা, এটা ভেবে পাশের মানুষটা ওর জন্য বৈধ হলেও কাঁধে কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই। অনুমতি অনেক দূরের শব্দ, লোকটা তো নিজের বই চিনে না, বিয়ের সম্পর্কেও জানে না। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন ভয় আছে, তুর্য কি ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেল। তাকে কিছু বলতে না দেখে শ্রেয়ার গলা শুকিয়ে এলো। আবছা আবছা আলোয় চোখে পড়ল তুর্য বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। শুকনো ধোক গিল শ্রেয়া। ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি বলে মেনে নিলাম। আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতো দয়াবান হবে না। লজ্জায় মিয়ে গেল শ্রেয়া। তুর্যর থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখল। ইস, দেখে ফেল স্যার, মনে মনে বলে নিজেকে গালা গাল করতে লাগল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যর অত্যধিক সন্নিগ্ধে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যর হাতে ধরা পড়ে গেল তৎক্ষণাৎ। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্য হেসে বলে উঠল, তোমার লিপ বামের ঘ্রাণটা সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসারন্ধ্রে ঘ্রাণটা প্রবেশ করত না। মস্তিষ্ক জানান দিত না পাশের মেয়েটার অধর স্পর্শ লেগে আছে এখানে। কিন্তু আফসোস, ততক্ষণে আমার ওষ্ঠদ্বয় ছুঁয়ে ফেলেছে সেই স্থান। শ্রেয়া এতক্ষণে বুঝতে পারল তুর্য না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল। আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন ওর মরি মরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে। লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে, সরি স্যার। তুর্যর চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল, তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলেছ? শ্রেয়া হকচকাল, ভরকে গেল। প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের কখনো বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো, আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে। তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ার করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে। কানে আসে রিংটোনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর, ইডিয়েট। শ্রেয়ার কপাল চকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার জ্বলজ্বল করছে, কোনো নামে সেভ নেই।
তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে আবার ওকে। বলা তো যায় না। সাংঘাতিক একটা লোক। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেল। শ্রেয়া একটাবারও ঘুমালো না বাসে। অথচ ওর চোখ ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমোলে যদি তুর্যর উপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক। মৃদুমন্দ হাওয়া বইছে। তবুও তাতে কুলোচ্ছে না। কমছে না উত্তাপ। তুর্য একটু পর পর বলছে জানালা থেকে সরে বসতে বলছে ওকে। কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত, হতবাক। ঠাহর হল তুর্য এসব বাসে যাত্রায় অভ্যস্ত না। হয়তো নতুন যাত্রী এ বাসের। মাথায় ঢুকছে না এসি বাস, গাড়ি ছেড়ে এরকম বাসে কেন আসতে গেল তুর্য। ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের জ্বলন্ত বৈদ্যুতিক বাতিতে ও ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তুর্যর ফর্সা মুখের রক্তিম হাল। মনটা বিষিয়ে উঠেছে। একটা সময় অত্যধিক ব্যথা অনুভব করলেও সে ছেড়ে এসেছিল তুর্যকে, তখনও বক্ষস্থলে এত কম্পন হয়নি আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে কথাটা নিছক? শ্রেয়া নিজ মনে বলল, দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিক তা মানুষের মনভেদে, আর কাছে এলে যন্ত্রণা বাড়ে প্রিয় মানুষটাকে পাব না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, অগোছালো। নয়তো মানুষ প্রিয়জন কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া, সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে অনলে দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের, দুজনকার নিঃশ্বাসের দূরত্বই বুঝি শ্রেয়। বাস এসে থামল নির্দিষ্ট গন্তব্যে। তবে শ্রেয়া ও তুর্যর নয় বাসের গন্তব্য। স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিকশা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া ভীতসন্ত্রস্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে। গভীর রাত বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষজন নেই। তুর্য বাস থেকে নেমে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। শ্রেয়ার সতর্ক মন কোনো রিকশাওয়ালাকে ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত ও মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে। না ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট ছুরিটা হাতে নিয়ে নিল। তৎপরে একজন রিকশাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কিনা জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্ধ রাস্তা গিয়ে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে বুকে ছুরি গেঁথে দিবে। ভাড়া ঠিক করে 60 টাকা। উঠতে যাবে তখনই পিছন থেকে অন্য একটা রিকশার টিংটং শব্দ কর্ণধারে পৌঁছায়। থমকে যায় পা। ঘাড় বাঁকিয়ে দেখে রিকশায় তুর্য। একপাশে চেপে বসে গম্ভীর স্বরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে। সত্যি বলতে ভীত হয়ে আছে ও। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না। তবুও মলিন মুখে বলল, স্যার, রিকশা ঠিক করে ফেলেছি। ওনাকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিকশাওয়ালাও তাল মেলাল। তুর্য ইগল চোখের সূক্ষ্মতায় পরখ করে নীল আধবয়স্ক লোকটাকে। এক লাফে রিকশা থেকে নেমে দাঁড়াল সে। হাজির হল শ্রেয়ার অতি নিকটস্থে। ওয়ালেট বের করে 100 টাকার একটা নোট রিকশাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়া কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে তড়িঘড়ি করে বলে, কি করছেন? আমি দিব আমারটা। আপনি যান স্যার। তুর্য পাত্তা দিল না। আধবয়স্ক লোকটার দিকে চেয়ে গা স্বরে বলল, কত ঠিক করেছে? 60 টাকা। সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন। এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক। থিতমত খেয়ে যায় রিকশাওয়ালা। গলা শুকিয়ে যায় ওনার। তুর্য রিকশায় উঠে অপেক্ষা করতে লাগল শ্রেয়ার। উপায়ন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসল। চেপে বসল এক পাশে। তুর্যর কণ্ঠে তেজ। ছাত্রী বলে প্রোটেক্ট করছি, এখন পড়ে গিয়ে ভার্সিটিতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে। ফালতু মেয়ে। শ্রেয়া এবার একটু সোজা হয়ে বসল। ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে ও। নিমিষেই অনুভব করল তুর্য একটা হাত পিছন দিয়ে নিয়ে ওর পাশে রাখল। বাহুতে নয়, রিকশায়। বেঁধে ফেলেছে ওকে বন্ধনে। এই বন্ধনে স্পর্শ নেই, হাতটা ওর গায়ে অবধি লাগছে না। বুকে দুরু দুরু শব্দ হচ্ছে ক্রমাগত। চোখ বুজে ফেলল সে। গড়িয়ে গেল এক ফোঁটা ননতা তপ্ত জল। এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো। রাতের বিশুদ্ধ সমীরণ গায়ে এসে বাড়ি দিচ্ছে। তুর্য সাবলীল কণ্ঠে বলে উঠল, রিস্ক নিতে পারব না, পরে জেলের ভাত খেতে হবে। শ্রেয়া নিশ্চুপ। বলবে না কিছু।
অজান্তেই হোক, যেভাবেই হোক স্বামী নামক মানুষটার যত্ন তো মিলছে। জীবনে না পাওয়ার মধ্যে এটা অনেক বড় এক পাওয়া। ২০ মিনিটের পথ পাড়ি দিয়ে রিকশা এসে থামল বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে চাইলে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্য। তাৎক্ষণিক চুপ বসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাঁটা ধরল ওকে রেখে। অকস্মাৎ হাঁটার গতি থামিয়ে বলে, আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরনো পথটা ছেড়ে না দিতে। বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট মিনিট করে আধ ঘণ্টা অতিবাহিত হয়। চোখ লেগে আসে। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসল। দরজা মেলতেই দেখে তুর্য। ইতোমধ্যে স্নান সেরে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময়ের নিমিত্তে। কণ্ঠে কম্পন। কিছু লাগবে স্যার? তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত, নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে। থামানোর জো নেই। আমতামতা করে জিজ্ঞেস করল, কি বলছেন? বিরক্ত হল তুর্য। বলল, তোমাকে লাগবে। একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে। আমি পারি না। পরে মনে পড়ে যায় এখানে আমার পরিচিত বলতে প্রিয় ও তার ফ্রেন্ড আছে। আর প্রিয়র ফ্রেন্ড মানে আমার বউ। এতটুকু বলে তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কি সব জেনে গেল? নিশ্চয়ই ওকে ঘৃণা করবে। শ্বাস রোধ হয়ে আসছে ওর। মাথাটা ঝিমঝিম করছে। তুর্য কপালে ভাঁজ ফেলে অর্ধসমাপ্ত শব্দটা উচ্চারণ করে, বেআইন। তুর্যকে রেখে দৌড়ে চলে গেল শ্রেয়া। রুমে এসে মুখে হাত চেপে কাঁদল কতক্ষণ, কয়েক মিনিট। ফিরে আসে মাথায় ওড়না সমেত। মুখ ধুয়ে এসেছে। দরজা লাগিয়ে তুর্যকে বলল, চলুন স্যার। রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পারছে সব করার চেষ্টা করছে। তুর্যকে তখন চেয়েও না করতে পারেনি। শত হোক মানুষটা ওর স্বামী। হঠাৎ কানে মোবাইলের শব্দ ভেসে আসল। চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে চলে গিয়েছে। ড্রয়িং রুমে হয়তো। সেখান থেকে টিভির আওয়াজও আসছে। শ্রেয়া মোবাইলটার কাছে এলো। মা দেখেই কয়েক পা পিছিয়ে গেল ও। ধরবে না, তুর্যকেও ডাকবে না। পরে থাকুক। এই মহিলাকে এখন ভীষণ ভয় হয় ওর। তুর্য নিজেই ড্রয়িং রুম থেকে উঠে এলো। মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, বলো। ওপাশ থেকে মেহরিমার অশ্রুসিক্ত কণ্ঠ। এভাবে চলে গেলি তুই? আমি তোর জন্মদাত্রী মা তুর্য। তোর খারাপ চাই আমি, ভালো চাওয়া অন্যায়? এতটুকুই তো চাই, অহমিকাকে বিয়ে করে সুখের সংসার কর, অগোছালো জীবনটা সাজা। আগেও তুই বাড়ির বাহিরে থাকতি, যেখানে মন চায় অ্যাডভেঞ্চারে চলে যেতি, এখনও চাকরির দোহাই দিয়ে দূরে চলে গেলি। মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা, সেখানে একজনকেই জায়গা দেওয়া যায়। যদি তুমি আমাকে তা দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো তাহলে আমার মরণ নিশ্চিত। রোষপূর্ণ কণ্ঠে কথাটা বলে মোবাইলটা হাতে চেপে ধরে দ্রুত বেগে রান্নাঘর ছাড়ল তুর্য। শ্রেয়ার চোখ গড়িয়ে অবাধে জল নেমে যাচ্ছে। তার স্বামী অন্য কাউকে ভালোবাসে।